আমি পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসটি। আজ তার চতুর্থ ও শেষ ভাগ। শঙ্কর বসে আতঙ্ক দূর করবার চেষ্টা করলে ভাবলেন, না, ভয় পেলে তার চলবে না। স্থির বুদ্ধি ভিন্ন এই বিপদ থেকে উদ্ধারের উপায় নেই। মনে পড়ল, আলভারেজ তাকে বলে দিয়েছিল অপরিচিত স্থানে বেশি দূর অগ্রসর হবার সময়ে পথের পাশে সে যেন কোনো চিহ্ন রেখে যায়, যাতে আবার সেই চিহ্ন ধরে ফিরতে পারে। এই উপদেশ সে ভুলে গিয়েছিল। এখন উপায়? টর্চের আলো জ্বালতে তার আর ভরসা হচ্ছে না। যদি ব্যাটারি ফুরিয়ে যায় তবে নিরুপায়। গুহার মধ্যে অন্ধকার সূচিবদ্ধ। সেই দুর্নিরীক্ষ অন্ধকারে এক পা অগ্রসর হওয়া অসম্ভব। পথ খুঁজে বের করা তো দূরের কথা। সারাদিন কেটে গেল, ঘড়িতে সন্ধ্যা 7টা। এদিকে টর্চের আলো রাঙা হয়ে আসছে ক্রমশ। ভীষণ গুমট গরম গুহার মধ্যে। তাছাড়া পানীয় জল নেই। পাথরের দেয়াল বেয়ে যে জল চুয়ে পড়ছে তার আস্বাদ কষা, খার ঈষৎ লোনা। তার পরিমাণও বেশি নয়। জিভ দিয়ে চেটে খেতে হয় দেয়ালের গা থেকে। বাইরে অন্ধকার হয়েছে নিশ্চয়ই। 7:30 বাজল। 8টা, 9টা, 10টা। তখনও শঙ্কর পথ হাতড়াচ্ছে। টর্চের পুরনো ব্যাটারি জ্বলছে সমানে বেলা 3টে থেকে। এবার সে এত ক্ষীণ হয়ে এসেছে যে শঙ্কর ভয়ে আরও উন্মাদের মতো হয়ে উঠল। এই আলো যতক্ষণ, তার প্রাণের ভরসা নতুবা এ রৌরব নরকের মতো মহা অন্ধকারে পথ খুঁজে পাবার কোনো আশা নেই। স্বয়ং আলভারেজও পারত না। টর্চ নিভিয়ে ও চুপ করে একখানা পাথর উপর বসে রইল। এ থেকে উদ্ধার পাওয়া যেতে পারত যদি আলো থাকত, কিন্তু অন্ধকারে সে কী করে এখন? একবার ভাবলে রাত্রিটা কাটুক না, দেখা যাবে তখন। পরক্ষণেই মনে হলো, তাতে কি আর সুবিধা হবে? এখানে দিনরাত্রি সমান। অন্ধকারে সেই দেয়াল ধরে চলতে লাগলো। হায় হায়, কেন গুহায় ঢুকবার সময় দুটো নতুন ব্যাটারি সঙ্গে আনেনি? অন্তত একটা দেশলাই। ঘড়ি হিসেবে সকাল হলো। গুহার চির অন্ধকারে আলো জ্বলল না। ক্ষুধা তৃষ্ণায় শরীর অবসন্ন হয়ে আসছে তোর। বোধ হয় এই গুহার অন্ধকারে ওর সমাধি অদৃষ্টে লেখা আছে। দিনের আলো আর দেখতে হবে না। আলভারেজের বলি গ্রহণ করে আফ্রিকার রক্ত তৃষ্ণা মিটেনি, তাকেও চাই। 3 দিন 3 রাত্রি কেটে গেল। শঙ্কর জুতোর সুতলা চিবিয়ে খেয়েছে। একটা আরশোলা কি ইঁদুর কি কাকড়া বিছে কোনো জীব নেই গুহার মধ্যে যে সে ধরে খায়। মাথা ক্রমশ অপ্রকৃতিস্থ হয়ে আসছে। তার জ্ঞান নেই সে কি করছে বা তার কি ঘটছে। কেবল এটুকু মাত্র জ্ঞান রয়েছে যে তাকে এই গুহা থেকে যে করেই হোক বেরোতেই হবে। দিনের আলোর মুখ দেখতেই হবে। তাই সে অবসন্ন নির্জীব দেহ অন্ধকারে হাতড়ে হাতড়েই বেড়াচ্ছে। হয়তো মরণের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই রকমই হাতড়াবে। একবার সে অবসন্ন দেহে ঘুমিয়ে পড়ল। ততক্ষণ পরে সে জেগে উঠল তা সে জানে না। দিন রাত্রি ঘণ্টা ঘড়ি দণ্ড পল মুছে গিয়েছে এই ঘোর অন্ধকারে। হয়তো তার চোখ দৃষ্টিহীন হয়ে পড়েছে, কে জানে। ঘুমোবার পরে সে যেন একটু বল পেল। আবার উঠল, আবার চলল। আলভারেজের শিষ্য সে। নিশ্চেষ্টভাবে হাত পা কোলে করে বসেই কখনো মরবে না। সে পথ খুঁজবে যতক্ষণ বেঁচে আছে। আশ্চর্য, সেই নদীটাই বা কোথায় গেল? গুহার মধ্যে গোলক ধাঁধায় ঘোরবার সময় জলধারাকে সে কোথায় হারিয়ে ফেলেছে? নদী দেখতে পেলে হয়তো উদ্ধার পাওয়া যেতে পারে, কারণ তার এক মুখ যেদিকেই থাক, একটা মুখ আছে গুহার বাইরে। কিন্তু নদী তো দূরের কথা, একটা অতি ক্ষীণ জলধারার সঙ্গেও আজ 3 দিন কোনো পরিচয় নেই। জল অভাবে শঙ্কর মরতে বসেছে। কষা লোনা বিষাদ জল চেটে চেটে তার জিভ ফুলে উঠেছে। তৃষ্ণা তাতে বেড়েছে, ছাড়া কমেনি। পাথরের দেয়াল হাতড়ে শঙ্কর খুঁজতে লাগলো। ভিজে দেয়ালের গায়ে কোথাও শ্যাওলা জন্মেছে কিনা তা খেয়ে প্রাণ বাঁচাবে। না, তাও নেই। পাথরের দেয়াল সর্বত্র অনাবৃত। মাঝে মাঝে ক্যালসিয়াম কার্বনেটের পাতলা সর পড়েছে। একটা ব্যাঙের ছাতা কি শ্যাওলা জাতীয় উদ্ভিদও নেই। সূর্যের আলোর অভাবে উদ্ভিদ এখানে বাঁচতে পারে না। আরও একদিন কেটে রাত এলো। এত ঘোরাঘুরি করেও কিছু সুবিধে হচ্ছে বলে তো বোধ হয় না। ওর মনে হতাশা ঘনিয়ে এসেছে। আরও সে কি চলবে? কতক্ষণ চলবে? এতে কোনো ফল নেই, এ চলার শেষ নেই। কোথায় সে চলেছে এই গাঢ় নিকষ কৃষ্ণ অন্ধকারে, এই ভয়ানক নিস্তব্ধতার মধ্যে? কি ভয়ানক অন্ধকার, আর কি ভয়ানক নিস্তব্ধতা! পৃথিবী যেন মরে গিয়েছে।
সৃষ্টির শেষে প্রলয়ে সোমসূর্য নিভে গিয়েছে। সেই মৃত পৃথিবী জনহীন, শব্দহীন, সময়হীন শ্মশানে সেই একমাত্র প্রাণী বেঁচে আছে। আর বেশিক্ষণ এরকম থাকলে সে ঠিক পাগল হয়ে যাবে। শঙ্কর একটু ঘুমিয়ে পড়েছিল বোধ হয়, কিংবা হয়তো অজ্ঞানী হয়ে পড়ে থাকবে। মোটের উপর যখন আবার জ্ঞান ফিরে এলো তখন ঘড়িতে 12টা, সম্ভবত রাত 12টাই হবে। ও উঠে আবার চলতে শুরু করলে। এক জায়গায় তার সামনে একটা পাথরের দেয়াল পড়ল, তার রাস্তা যেন আটকে রেখেছে। টর্চের রাঙা আলো একটিবার মাত্র জ্বালিয়ে সে দেখলে যে দেয়াল ধরে সে এতক্ষণ যাচ্ছিল তারই সঙ্গে সমকোণ করে এ দেয়ালটা আড়াআড়িভাবে তার পথ রোধ করে দাঁড়িয়ে। হঠাৎ সে কান খাড়া করলে। অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ঠিক জলের শব্দই বটে। কুলু 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 ঝর্ণাধারার শব্দ, যেন পাথরের নুড়ির উপর দিয়ে মাঝে মাঝে বেঁধে জল বইছে কোথাও। ভালো করে শুনে ওর মনে হলো জলের শব্দটা হচ্ছে এই পাথরের দেয়ালের ওপারে। দেয়ালে কান পেতে শুনে ওর সে ধারণা আরও বদ্ধমূল হলো, দেয়াল ফুঁড়ে যাবার উপযুক্ত ফাঁক আছে কিনা। টর্চের রাঙা আলোয় সন্ধান করতে করতে এক জায়গায় খুব নিচু ও সংকীর্ণ প্রাকৃতিক রন্ধ্র দেখতে পেলে। সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে হাতে জল ঠেকল। সন্তর্পণে ওপরের দিকে হাত গিয়ে বুঝলে সেখানটাতে দাঁড়ানো যেতে পারে। দাঁড়িয়ে উঠে ঘন অন্ধকারের মধ্যে কয়েক পা যেতেই স্রোতযুক্ত বরফের মতো ঠান্ডা জলে পায়ের পাতা ডুবে গেল। ঘন অন্ধকারের মধ্যেই নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করে নিলে। তারপর টর্চের ক্ষীণ আলোয় জলের স্রোতের গতি লক্ষ্য করলে। এ ধরনের নির্ঝরের স্রোতের উজান দিকে গুহার মুখ সাধারণত হয় না। টর্চ নিভিয়ে সে মহানিবিড় অন্ধকারে পায়ে পায়ে জলের ধারা অনুভব করতে করতে অনেকক্ষণ ধরে চলল। নির্ঝর চলছে একে বেঁকে, কখনো ডাইনে কখনো বায়ে। এক জায়গায় যেন সেটা 3-4টে ছোট বড় ধারায় বিভক্ত হয়ে গিয়ে এদিক ওদিক চলে গিয়েছে। ওর মনে হলো সেখানে এসে সে দিশেহারা হয়ে পড়ল। টর্চ জেলে দেখলে স্রোত নানামুখী। আলভারেজের কথা মনে পড়ল। পথে চিহ্ন রেখে না গেলে এখানে আবার গোল পাকিয়ে যাবার সম্ভাবনা। নিচু হয়ে চিহ্ন রেখে যাওয়ার উপযোগী কিছু খুঁজতে গিয়ে দেখলে স্বচ্ছ নির্মল জলধারার এপারে ওপারে দুপারে এক ধরনের পাথরের নুড়ি বিস্তর পড়ে আছে। সেই ধরনের পাথর নুড়ির উপর দিয়ে প্রধান জলধারা বয়ে চলেছে। অনেকগুলো নুড়ি পকেটে নিয়ে সে প্রত্যেক শাখাটা শেষ পর্যন্ত পরীক্ষা করবে ভেবে দুটো নুড়ি ধারার পাশে রাখতে রাখতে গেল। একটা স্রোত থেকে খানিক দূর গিয়ে আবার অনেকগুলো ফেকরি বেরিয়েছে। প্রত্যেক সংযোগস্থলে ও নুড়ি সাজিয়ে একটা এস তৈরি করে রাখলে। অনেকগুলো স্রোতশাখা আবার ঘুরে শঙ্করের দিকে, যেদিক থেকে এসেছিল সেদিকেই যেন ঘুরে গেল। পথে চিহ্ন না রেখে গিয়ে শঙ্করের মাথা গোলমাল হয়ে যাবার জোগাড় হলো। একবার শঙ্করের পায়ে খুব ঠান্ডা কি ঠেকতেই সে আলো জেলে দেখলে জলের ধারে এক প্রকাণ্ডকায় অজগর পাইথন কুণ্ডলী পাকিয়ে আছে। পাইথন ওর স্পর্শে আলস্য পরিত্যাগ করে মাথাটা উঠিয়ে পরীর দানার মতো চোখে চাইতেই টর্চের আলোয় দিশাহারা হয়ে গেল, নতুবা শঙ্করের প্রাণ সংশয় হয়ে উঠত। শঙ্কর জানে অজগর সর্প অতি ভয়ানক জন্তু। বাঘ সিংহের মুখ থেকেও হয়তো পরিত্রাণ পাওয়া যেতে পারে, অজগর সর্পের নাক পাশ থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। একটিবার লেজ ছুঁড়ে পা জড়িয়ে ধরলে আর দেখতে হতো না। এবার অন্ধকারে চলতে ওর ভয়ানক ভয় হচ্ছিল। কি জানি আবার কোথায় কোন পাইথন সাপ কুণ্ডলী পাকিয়ে আছে। 2-3টে স্রোতশাখা পরীক্ষা করে দেখবার পরে ও তার কৃতচিহ্নের সাহায্যে পুনরায় সংযোগস্থলে ফিরে এলো। প্রধান সংযোগস্থলে ও নুড়ি দিয়ে একটি ক্রুশ চিহ্ন করে রেখে গিয়েছিল। এবার ওর মধ্যেই যেটাকে প্রধান বলে মনে হলো সেটা ধরে চলতে গিয়ে দেখলে সেও সোজা মুখে যায়নি। তারপরও নানা ফেকরি বেরিয়েছে কিছু দূর গিয়েই। এক এক জায়গায় গুহার ছাদ এত নিচু হয়ে এসে নেমেছে যে সে কুঁজো হয়ে কোথাও বা মাজা দুমড়ে অশীতিপর বৃদ্ধের ভঙ্গিতে চলতে হয়। হঠাৎ এক জায়গায় টর্চ জেলে সেই অতি ক্ষীণ আলোতেও শঙ্কর বুঝতে পারলে গুহাটা সেখানে ত্রিভুজ আকৃতি। সেই ত্রিভুজ গুহা যাকে খুঁজে বের করা না করতে পেরে মৃত্যুর দ্বার পর্যন্ত যেতে হয়েছিল। একটু পরেই দেখলে বহু দূরে যেন অন্ধকারের ফ্রেমে আটা কয়েকটি নক্ষত্র জ্বলছে। গুহার মুখ। এবার আর ভয় নেই, এই যাত্রার মতো সে বেঁচে গেল।
শঙ্কর যখন বাইরে এসে দাঁড়ালো তখন রাত 3টে। সেখানটায় গাছপালা কিছু কম, মাথার ওপর নক্ষত্রভরা আকাশ দেখা যায়। রৌরবের মহা অন্ধকার থেকে বের হয়ে এসে রাত্রির নক্ষত্রালোকিত স্বচ্ছ অন্ধকার তার কাছে দীপালোক খচিত নগর পথের মতো মনে হলো। প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিল এ অপ্রত্যাশিত মুক্তির জন্য। ভোর হলো, সূর্যের আলো গাছের ডালে ডালে ফুটল। শঙ্কর ভাবলে এই অমঙ্গলজনক স্থানে আর এক দণ্ডও সে থাকবে না। পকেটে একখানা পাথরের নুড়ি তখনও ছিল, ফেলে না দিয়ে গুহায় বিপদের স্মারকস্বরূপ সেখানা সে কাছে রেখে দিল। পরের দিন এলিফ্যান্ট ঘাস দেখা গেল বনের মধ্যে। সেদিনই সন্ধ্যার পূর্বে অরণ্য শেষ হয়ে খোলা জায়গা দেখা দিলে। রাত্রে শঙ্কর অনেকক্ষণ বসে ম্যাপ দেখলে। সামনে যে মুক্ত প্রান্তরবৎ দেশ পড়ল, এখান থেকে এটা প্রায় 300 মাইল বিস্তৃত, একেবারে জাম্বেসি নদীর তীর পর্যন্ত। এই 300 মাইলের খানিকটা পড়েছে বিখ্যাত কালাহারি মরুভূমির মধ্যে, প্রায় 175 মাইল। অতি ভীষণ, জনমানবহীন, জলহীন, পথহীন মরুভূমি। মিলিটারি ম্যাপ থেকে আলবারেজ নোট করেছে যে এই অঞ্চলের উত্তর পূর্বে কোণ লক্ষ্য করে একটি বিশেষ পথ ধরে না গেলে মাঝামাঝি পার হতে যাওয়ার মানেই মৃত্যু। ম্যাপের নাম দিয়েছে তৃষ্ণার দেশ, থার্স্টল্যান্ড ট্রেক। রোডেসিয়াম পৌঁছতে পারলে যাওয়া অনেকটা সহজ হয়ে উঠবে, কারণ সেসব স্থানে মানুষ আছে। শঙ্কর এখানে অত্যন্ত সাহসের পরিচয় দিলে। পথেই এই ভয়ানক অবস্থা জেনে শুনেও সে দমে গেল না, হাত পাহারা হয়ে পড়ল না। এই পথে আলবারেজ একা গিয়ে সলসবেরি থেকে টোটা ও খাবার কিনে আনবে বলেছিল। 62 বছরের বৃদ্ধ যা পারবে বলে স্থির করেছিল, সে তার থেকে পিছিয়ে যাবে? কিন্তু সাহস ও নির্ভীকতা এক জিনিস, জ্ঞান ও অভিজ্ঞতা সম্পূর্ণ অন্য জিনিস। ম্যাপ দেখে গন্তব্যস্থানে দিক নির্ণয় করার ক্ষমতা শঙ্করের ছিল না। সে দেখলে ম্যাপের সে কিছুই বোঝে না। মিলিটারি ম্যাপগুলোতে দুটো মরুমধ্যস্থ কূপের অবস্থান স্থানের ল্যাটিটিউড লঙ্গিটিউড দেওয়া আছে। ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থ ঘটিত কি একটা গোলমালে অঙ্কে কষে বের করত আলবারেজ। শঙ্কর দেখেছে, কিন্তু শিখে নেয়নি। সুতরাং অদৃষ্টের ওপর নির্ভর করা ছাড়া আর উপায় কী? অদৃষ্টের ওপর নির্ভর করেই শঙ্কর এই দুস্তর মরুভূমিতে পাড়ি দিতে প্রস্তুত হলো। ফলে দুদিন যেতে না যেতেই শঙ্কর সম্পূর্ণ দিকভ্রান্ত হয়ে পড়ল। ম্যাপ দৃষ্টে যে কোনো অভিজ্ঞ লোক যে জলাশয় চোখ বুজে খুঁজে বের করতে পারত, শঙ্কর তার 3 মাইল উত্তর দিয়ে চলে গেল। অথচ তখন তার জল ফুরিয়ে এসেছে। নতুন পানীয় জল সংগ্রহ করে না নিলে জীবন বিপদাপন্ন হবে। প্রথমত শুধু প্রান্তর আর পাহাড়, ক্যাকটাস ও ইউফোরবিয়ার বন, মাঝে মাঝে গ্রানাইটের স্তূপ। তারপর কি ভীষণ কষ্টের সে পথ চলা। খাদ্য নেই, জল নেই, পথ ঠিক নেই, মানুষের মুখ দেখা নেই। দিনের পর দিন শুধু সুদূর শূন্য দিগ্বলয় লক্ষ্য করে সে হতাশ পথযাত্রা। মাথার ওপর আগুনের মতো সূর্য, পায়ের নিচে বালি পাথর, যেন জ্বলন্ত অঙ্গার সূর্য উঠেছে। অস্ত যাচ্ছে নক্ষত্র, উঠছে চাঁদ, উঠছে আবার অস্ত যাচ্ছে। মরুভূমির গিরগিটি একঘেয়ে সুরে ডাকছে, ঝিঝি ডাকছে সন্ধ্যায়, গভীর নিশীথে। মাইল লেখা পাথর নেই, কত মাইল অতিক্রম করা হলো তার হিসেব নেই। খাদ্য দু একটা পাখি, কখনো বা মরুভূমির বুজার্ড শকুনি, যার মাংস জঠুর ও বিষাদ। এমনকি একদিন একটা পাহাড়ি বিষাক্ত কাঁকড়া বিছে, যার দংশনে মৃত্যু, তাও যেন পরম সুখাদ্য। মিললে মহা সৌভাগ্য। দুদিন ঘোর তৃষ্ণায় কষ্ট যাবার পর পাহাড়ের ফাটল একটা জলাশয় পাওয়া গেল। কিন্তু জলের চেহারা লাল, কতকগুলো কি পোকা ভাসছে জলে। ডাঙ্গায় একটা কি জন্তু মরে পচে ঢোল হয়ে আছে। সেই জলই আকণ্ঠ পান করে শঙ্কর প্রাণ বাঁচালে। দিনের পর দিন কাটছে, মাস গেল, কি সপ্তাহ গেল, কি বছর গেল, হিসেব নেই। শঙ্কর রোগা হয়ে গিয়েছে, শুকিয়ে। কোথায় চলেছে তার কিছু ঠিক নেই, শুধু সামনের দিকে যেতে হবে এই জানে। সামনের দিকেই ভারতবর্ষ, বাংলাদেশ। তারপর পড়ল আসল মরু, কালাহারি মরুভূমির এক অংশ। দূর থেকে তার চেহারা দেখে শঙ্কর ভয়ে শিউরে উঠল। মানুষে কি করে পার হতে পারে এই অগ্নিদগ্ধ প্রান্তর? শুধুই বালির পাহাড়, তাম্রাভ কটা বালির সমুদ্র, ধু ধু করে যেন চলছে দুপুরের রোদ। মরুর কিনারায় প্রথম দিনেই ছায়ায় 127 ডিগ্রি উত্তাপ উঠল থার্মোমিটারে। ম্যাপে বারবার লিখে দিয়েছে, উত্তর পূর্ব কোণ ঘেঁষে ছাড়া কেউ এই মরুভূমি মাঝামাঝি পার হতে যাবে না, গেলেই মৃত্যু।
কারণ সেখানে জল একদম নেই। জল যে উত্তর পূর্ব ধারে আছে তাও নয়, তবে 30 মাইল, 70 মাইল ও 90 মাইল ব্যবধানে 3টি স্বাভাবিক উনুই আছে যাতে জল পাওয়া যায়। ওই উনুইগুলো প্রায়ই পাহাড়ের ফাটলে খুঁজে বের করা বড়ই কঠিন। এই জন্যে মিলিটারি ম্যাপে ওদের অবস্থান স্থানের অক্ষ ও দ্রাঘিমা দেওয়া আছে। শঙ্কর ভাবলে ওসব বের করতে পারবো না। সেক্সট্যান্ট আছে, নক্ষত্রের চার্ট আছে, কিন্তু তাদের ব্যবহার সে জানে না। যা হয় হবে, ভগবান ভরসা। তবে যত দূর সম্ভব উত্তর পূর্ব কোণ ঘেঁষে যাবার চেষ্টা করলো সে। তৃতীয় দিনে নিতান্ত দৈব বলে সে একটা উনুই দেখতে পেল। জল কাদাগোলা, আগুনের মতো নরম, কিন্তু তাই অমৃতের মতো দুর্লভ। মরুভূমির ক্রমে ঘোরতর হয়ে উঠল। কোনো প্রকার জীবের বা উদ্ভিদের চিহ্ন ক্রমশ লুপ্ত হয়ে গেল। আগে রাত্রে আলো জ্বাললে দু একটা কীটপতঙ্গ আলোয় আকৃষ্ট হয়ে আসতো, ক্রমে তাও আর আসে না। দিনে উত্তাপ যেমন ভীষণ, রাত্রে তেমনি শীত। শেষ রাত্রে শীতে হাত পা জমে যায় এমন অবস্থা। অথচ ক্রমশ আগুন জ্বালবার উপায় শেষ হয়ে গেল, কারণ জ্বালানি কাঠ একেবারেই নেই। কয়েকদিনের মধ্যে সঞ্চিত জল ফুরিয়ে গেল। সে সুবিস্তীর্ণ বালুকা সমুদ্রে একটা পরিচিত বালুকণা খুঁজে বের করা, যাতে যত দূর অসম্ভব তার চেয়েও অসম্ভব ক্ষুদ্র 1 হাত 2 ব্যাস বিশিষ্ট জলের উনুই বের করা। সেদিন সন্ধ্যার সময় তৃষ্ণার কষ্টে শঙ্কর উন্মত্ত প্রায় হয়ে উঠল। এতক্ষণে শঙ্কর বুঝেছে যে এ ভীষণ মরুভূমি একা পার হওয়ার চেষ্টা করা আত্মহত্যার সামিল। সে এমন এক জায়গায় এসে পড়েছে যেখান থেকে ফেরবার উপায়ও নেই। একটা উঁচু বালিয়াড়ির উপর সে এসে দেখলে চারিধারে শুধুই কটা বালির পাহাড়। পূর্ব দিকে ক্রমশ উঁচু হয়ে গিয়েছে। পশ্চিমে সূর্য ডুবে গেলেও সারা আকাশ সূর্যাস্তের আভায় লাল। কিছু দূরে একটা ছোট ডিবির মতো পাহাড়, এবং দূর থেকে মনে হলো একটা গুহাও আছে। এ ধরনের গ্রানাইটের ছোট ডিবি এদেশে সর্বত্র। ট্রান্সবাল ও রোডেসিয়ায় এদের নাম কোবসে, অর্থাৎ ক্ষুদ্র পাহাড়। রাত্রে শীতের হাত থেকে উদ্ধার পাবার জন্য শঙ্কর সেই গুহায় আশ্রয় নিলে। এখানে এক ব্যাপার ঘটল। গুহার মধ্যে ঢুকে শঙ্কর টর্চ জেলে, নতুন ব্যাটারি তার কাছে ডজন 2 ছিল, দেখলে গুহাটা ছোট। মেঝেটাতে ছোট ছোট পাথর ছড়ানো, বেশ একটা ছোটোখাটো ঘরের মতো। গুহার এক কোণে ওর চোখ পড়তে অবাক হয়ে রইল একটা ছোট কাঠের পিপে। এখানে কি করে এলো কাঠের পিপে? এগিয়ে 2 পা গিয়েই চমকে উঠল। গুহার দেয়ালের ধার ঘেঁষে শায়িত অবস্থায় একটা সাদা নরকঙ্কাল, তার মুন্ডটা দেয়ালের দিকে ফেরানো। কঙ্কালের আশেপাশে কালো কালো থলে ছেঁড়ার মতো জিনিস, বোধ হয় সেগুলো পশমের কোটের অংশ। 2খানা বুট জুতো কঙ্কালের পায়ে এখনও লাগানো। এক পাশে একটা মরচে পড়া বন্দুক। পিপেটার পাশে একটা ছিপি আটা বোতল। বোতলের মধ্যে একখানা কাগজ। ছিপিটা খুলে কাগজখানা বের করে দেখলে তাতে ইংরেজিতে কি লেখা আছে। পিপেটাতে কি লেখা আছে দেখবার জন্যে যেমন সে সেটা নাড়াতে গিয়েছে, অমনি পিপের নিচ থেকে একটা ফোঁস শব্দ শুনে ওর শরীরে রক্ত ঠান্ডা হয়ে গেল। নিমেষের মধ্যে একটা প্রকাণ্ড সাপ মাটি থেকে 1 হাত 3 উঁচু হয়ে ঠেলে উঠল। বোধ হয় ছোবল মারবার আগে সাপটা 1 সেকেন্ড দেরি করেছিল। এই 1 সেকেন্ডের দেরি করার জন্য শঙ্করের প্রাণ রক্ষা হলো। পর মুহূর্তে শঙ্করের 45 অটোমেটিক কোল্ট গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে অত বড় ভীষণ বিষধর স্যান্ড ভাইপার এর মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে রক্তমাংস খানিকটা পিপের গায়ে, খানিকটা পাথরের দেয়ালে ছিটকে লাগলো। আলভারেজ ওকে শিখিয়েছিল পথে সর্বদা হাতিয়ার তৈরি রাখবে। এই উপদেশ অনেকবার তার প্রাণ বাঁচিয়েছে। অদ্ভুত পরিত্রাণ সব দিক থেকে। পিপেটা পরীক্ষা করতে গিয়ে দেখা গেল সেটাতে অল্প একটু জল তখনও আছে। খুব কালো শিউ ঘোলার মতো রং বটে, তবুও জল। ছোট পিপেটা উঁচু করে ধরে পিপের ছিপি খুলে ঢকঢক করে শঙ্কর সেই দুর্গন্ধ কালো কালির মতো জল আকণ্ঠ পান করলে। তারপর সে টর্চের আলোতে সাপটা পরীক্ষা করলে। পুরো 5 হাত লম্বা সাপটা, মোটাও বেশ। এ ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে লুকিয়ে শুধু মুন্ডুটা উপরে তুলে রাখে। অতি মারাত্মক রকমের বিষাক্ত সাপ। এবার বোতলের মধ্যে কাগজখানা খুলে মন দিয়ে পড়লে। যে ছোট পেন্সিল দিয়ে এটা লেখা হয়েছে বোতলের মধ্যে, সেটাও পাওয়া গেল। কাগজখানাতে লেখা আছে, আমার মৃত্যু নিকট, আজই আমার শেষ রাত্রি। যদি আমার মরণের পরে কেউ এই ভয়ঙ্কর মরুভূমির পথে যেতে যেতে এই গুহাতে আশ্রয় গ্রহণ করেন, তবে সম্ভবত এই কাগজ তার হাতে পড়বে। আমার গাধাটা দিন 2 আগে মরুভূমির মধ্যে মারা গিয়েছে।
এক পিপে জল তার পিঠে ছিল, সেটা আমি এই গুহার মধ্যে নিয়ে এসে রেখে দিয়েছি। যদিও জ্বরে আমার শরীর অবসন্ন, মাথা তুলবার শক্তি নেই, তার ওপরে অনাহারে শরীর আগের থেকেই দুর্বল। আমার বয়স ২৬ বছর। নাম আত্তিলিও গাত্তি। ফ্লোরেন্সের গাত্তি বংশে আমার জন্ম। বিখ্যাত নাবিক রিওলিনো কাবালকান্তি গাত্তি, যিনি লেপান্টো যুদ্ধে তুর্কিদের সঙ্গে লড়েছিলেন, তিনি আমার একজন পূর্বপুরুষ। রোম ও পিসা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভ করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ভবঘুরে হয়ে গেলাম সমুদ্রের নেশায়, যা আমাদের বংশগত নেশা। ডাচ ইন্ডিজ যাবার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজ ডুবি হলো। আমরা ৭ জন লোক অতি কষ্টে ডাঙ্গা পেলাম। ঘোর জঙ্গলময় অঞ্চল আফ্রিকার এই পশ্চিম উপকূল। জঙ্গলের মধ্যে শেফু জাতির এক গ্রামে আমরা আশ্রয় নিই এবং প্রায় ২ মাস সেখানে থাকি। এখানেই দৈবাত এক অদ্ভুত হীরার খনির গল্প শুনলাম। পূর্ব দিকে এক প্রকাণ্ড পর্বত ও ভীষণ আরণ্য অঞ্চলে নাকি এই হীরার খনি অবস্থিত। আমরা ৭ জন ঠিক করলাম এই হীরার খনি যে করে হোক বের করতেই হবে। আমাকে ওরা দলের অধিনায়ক করলে। তারপর আমরা দুর্গম জঙ্গল ঠেলে চললাম সেই সম্পূর্ণ অজ্ঞাত পার্বত্য অঞ্চলে। সেই গ্রামের কোনো লোক পথ দেখিয়ে নিয়ে যেতে রাজি হলো না। তারা বলে তারা কখনো সে জায়গায় যায়নি, কোথায় তা জানে না। বিশেষত এক উপদেবতা নাকি সে বনের রক্ষক, সেখান থেকে হীরা নিয়ে কেউ আসতে পারবে না। আমরা দমবার পাত্র নই। পথে যেতে যেতে ঘোর কষ্টে বেঘোরে ২ জন সঙ্গী মারা গেল। বাকি ৪ জন আর অগ্রসর হতে চায় না। আমি দলের অধ্যক্ষ, গাত্তি বংশে আমার জন্ম। পিছু হটতে জানি না, যতক্ষণ প্রাণ আছে এগিয়ে যেতে হবে এই জানি। আমি ফিরতে চাইলাম না, শরীর ভেঙে পড়তে চাইছে। আজ রাত্রেই আসবে সে নিরবয়ব মৃত্যুদূত। বড় সুন্দর আমাদের ছোট্ট রোদ সেরিনা লাগ্রানো। অরিতির আমার পৈতৃক প্রাসাদ, কাস্টলি রিওলিনি। এত দূর থেকেও আমি সেরিনো লাগ্রানো তীরবর্তী কমলা লেবুর বাগানের লেবু ফুলের সুগন্ধ পাচ্ছি। ছোট যে গির্জাটি পাহাড়ের নিচেই, তার রূপোর ঘণ্টার মিষ্টি আওয়াজ পাচ্ছি। না, এসব কি আবল তাবল লিখছি জ্বরের ঘোরে। আসল কথাটা বলি, কতক্ষণই বার লিখব। আমরা সে পর্বতমালা, সে মহাদুর্গম অরণ্যে গিয়েছিলাম। সেখানেই বের করেছিলাম যে নদীর তীরে হিরে পাওয়া যায়, এক বিশাল ও অতি ভয়ানক গুহার মধ্যে সে নদীর উৎপত্তি স্থান। আমি সেই গুহার মধ্যে ঢুকে এবং নদীর জলের তীরে ও জলের মধ্যে পাথরের নুড়ির মতো অজস্র হীরা ছড়ানো দেখতে পাই। প্রত্যেক নুড়িটি টেট্রাহেড্রন ক্রিস্টাল, স্বচ্ছ ও হরিদ্রাভ। লন্ডন ও আমস্টারডামের বাজারে এমন হীরা নেই। এই অরণ্য ও পর্বতের সে উপদেবতাকে আমি এই গুহার মধ্যে দেখেছি। ধুনোর কাঠের মশালার আলোয় দূর থেকে আবছায়া পাবে। সত্যিই ভীষণ তার চেহারা। জ্বলন্ত মশাল হাতে ছিল বলেই সেদিন আমার কাছে সে ঘেঁষেনি। এই গুহাতেই সে সম্ভবত বাস করে, হীরার খনির সে রক্ষক। এই প্রবাদের সৃষ্টি সেই জন্যই বোধহয় জন্মেছে। কিন্তু কী কুক্ষণে হীরা সন্ধান পেয়েছিলাম এবং কী কুক্ষণে সঙ্গীদের কাছে তা প্রকাশ করেছিলাম। ওদের নিয়ে আবার যখন সে গুহায় ঢুকি, হীরার খনি খুঁজে পেলাম না। একে ঘোর অন্ধকার, মশালার আলোয় সে অন্ধকার দূর হয় না। তার ওপরে বহুমুখী নদী, কোনো স্রোতটার ধারা হীরা রাশির উপর দিয়ে বইছে, কিছুতেই বের হতে পারলাম না। আমার সঙ্গীরা বর্বর, জাহাজের খালাসি। ভাবলে ওদের ফাঁকি দিলাম বুঝি। আমি একা নেব এই বুঝি আমার মতলব। ওরা কি ষড়যন্ত্র আটলে আমি জানি নে। পরদিন সন্ধ্যাবেলা ৪ জনে মিলে অতর্কিতে ছুরি খেলে আমার আক্রমণ করলে। কিন্তু তারা জানতো না আমাকে, আত্তিলিও গাত্তিকে। আমার ধমনীতে উষ্ণ রক্ত বইছে আমার পূর্বপুরুষ রিওলিনি কাবালকান্তি গাত্তির, যিনি লেপান্টো যুদ্ধে ওরকম বহু বর্বরকে নরকে পাঠিয়েছিলেন। সান্টা কাটালিনার সামরিক বিদ্যালয়ে যখন আমি ছাত্র, আমাদের অঞ্চলের শ্রেষ্ঠ ফেঞ্চার অ্যান্টনিও ডেফুসকে ছোড়ার ডুয়েলে জখম করি। আমার ছোড়ার আঘাতে ওরা ২ জন মরে গেল, ২ জন সাংঘাতিক ঘায়েল হলো। নিজেও আমি চোট পেলাম ওদের হাতে। আহত বদমাইশ দুটো সেই রাত্রেই ভবলীলা শেষ করলো। ভেবে দেখলাম এখন এই গুহার গোলক ধাঁধার ভেতর থেকে খনি খুঁজে বের করতে পারবো না। তাছাড়া আমি সাংঘাতিক আহত, আমার সভ্যজগতে পৌঁছতেই হবে। পূর্ব দিকের পথে ডাচ উপনিবেশে পৌঁছবো বলে রওনা হয়েছিল, কিন্তু এ পর্যন্ত এসে আর অগ্রসর হতে পারলাম না। ওরা তলপটে ছুরি মেরেছে, সেই ক্ষতস্থান উঠল বিষিয়ে। সেই সঙ্গে জ্বর। মানুষের কি লোভ তাই ভাবি। কেন ওরা আমাকে মারলে?
ওরা আমার সঙ্গী, একবারও তো ওদের ফাঁকি দেওয়ার কথা আমার মনে আসেনি। জগতের সর্বশ্রেষ্ঠ হীরকখনির মালিক আমি, কারণ নিজের প্রাণ বিপন্ন করে তা আমি আবিষ্কার করেছি। যিনি আমার এই লেখা পড়ে বুঝতে পারবেন তিনি নিশ্চয়ই সভ্য মানুষ ও খ্রিস্টান। তার প্রতি আমার অনুরোধ, আমাকে তিনি যেন খ্রিস্টানের উপযুক্ত কবর দেন। এই অনুগ্রহের বদলে ওই খনির সত্ত্ব আমি তাকে দিলাম। রানী সেবার ধনভাণ্ডার এই খনির কাছে কিছু নয়। প্রাণ গেল, যাক, কি করব। কিন্তু কি ভয়ানক মরুভূমি! একটা ঝিঝি পোকার ডাক পর্যন্ত নেই কোনো দিকে। এমন সব জায়গাও থাকে পৃথিবীতে। আমার আজ কেবলই মনে হচ্ছে পপলার ঘেরা সেরিনো লাগ্রানো রোদ আর দেখব না। তার ধারে যে চতুর্দশ শতাব্দীর গির্জাটা, তার সেই বড় রূপোর ঘণ্টার পবিত্র ধ্বনি পাহাড়ের উপরে আমাদের প্রাচীন প্রাসাদ কাস্টেলি রিওলিনি মুরোদের দুর্গের মতো দেখায়। দূরে আম্ব্রিয়ার সবুজ মাঠ ও দ্রাক্ষাক্ষেত্রের মধ্যে দিয়ে ছোট্ট ডোরা নদী বয়ে যাচ্ছে। যাক, আবার কি প্রলাপ বকছি। গুহার দুয়ারে বসে আকাশের অগণিত তারা প্রাণ ভরে দেখছি শেষবারের জন্য। সাধু ফ্রাঙ্কর সেই সৌর স্তোত্র মনে পড়ছে। স্থিত হন প্রভু মোর পবন সঞ্চার তরে, স্থির বায়ু তরে, ভগনী মদিনী তরে, নীল মেঘ তরে, আকাশের তরে, তারকাসমূহ তরে, সুদিন কুদিন তরে, দেহের মরণ তরে। আরেকটা কথা, আমার 2 পায়ের জুতোর মধ্যে 5খানা বড় হীরা লুকানো আছে। তোমায় তা দিলাম হে অজানা পথিক বন্ধু। আমার শেষ অনুরোধটি ভুলো না। জননী মেরি তোমার মঙ্গল করুন। কমান্ডার আত্মীয় গাত্তি, 1880 সাল, সম্ভবত মার্চ মাস। হতভাগ্য যুবক, তার মৃত্যুর পরে সুদীর্ঘ 30 বছর চলে গিয়েছে। এই 30 বছরের মধ্যে এ পথে হয়তো কেউ যায়নি, গেলেও গুহাটার মধ্যে ঢোকেনি। এতকাল পরে তার চিঠিখানা মানুষের হাতে পড়ল। আশ্চর্য এই যে কাঠের পিপেটাতে 30 বছর পরেও জল ছিল কি করে। কিন্তু কাগজখানা পড়েই শঙ্করের মনে হলো এই লেখায় বর্ণিত ওইটাই সেই গুহা, সে নিজে যেখানে পথ হারিয়ে মারা যেতে বসেছিল। তারপরে সে কৌতূহলের সঙ্গে কঙ্কালের পায়ের জুতো টান দিয়ে খসাতেই 5খানা বড় বড় পাথর বেরিয়ে পড়ল। এ অবিকল সেই পাথরের নুড়ির মতো, যা এক পকেট কুড়িয়ে অন্ধকারে গুহার মধ্যে সে পথে চিহ্ন করেছিল এবং যার একখানা তার কাছে রয়েছে। এই পাথরের নুড়ি তো রাশি রাশি সে দেখেছে গুহার মধ্যে সেই অন্ধকারময় নদীর জলস্রোতের নিচে, তার 2 তীরে। কে জানতো যে হীরার খনি খুঁজতে সে ও আলবারের 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছে। 6 মাস ধরে রিক্টার স্কেল পার্বত্য অঞ্চলে ঘুরে ঘুরে হয়রান হয়ে গিয়েছে। এমন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সে সেখানে গিয়ে পড়বে। হীরা যে এমন রাশি রাশি পড়ে থাকে পাথরের নুড়ির মতো, তাই বা কে ভেবেছিল। আগে সব জানা থাকলে পাথরের নুড়ি সে 2 পকেট ভরে কুড়িয়ে বাইরে নিয়ে আসতো। কিন্তু তার চেয়েও খারাপ কাজ হয়ে গিয়েছে যে সে রত্নখানি গুহা থেকে কোথায়, কোন দিকে, তার কোনো নকশা করে আনেনি, বা সেখানে কোনো চিহ্ন রেখে আসেনি যাতে আবার তাকে খুঁজে নেওয়া যেতে পারে। সেই সুবিস্তীর্ণ পর্বত ও অরণ্য অঞ্চলের কোনো জায়গায় সেই গুহাটা দৈবাৎ সে দেখেছিল, তা কি তার ঠিক আছে, না ভবিষ্যতে সে আবার সেই জায়গায় বের করতে পারবে। এই যুবকও তো কোনো নকশা করেনি, কিন্তু এ সাংঘাতিক আহত হয়েছিল রত্নখানি আবিষ্কার করার পরেই। এর ভুল হওয়া তো স্বাভাবিক। হয়তো এ যা বের করতে পারত, নকশা না দেখে সে তা পারবে না। হঠাৎ আলবারেজের মৃত্যুর পূর্বের কথা শঙ্করের মনে পড়ল। সে বলেছিল, চলো যাই শঙ্কর, গুহার মধ্যে রাজার ভাণ্ডার লুকোনো আছে। তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। শঙ্কর তারপরে গুহার মধ্যেই নরকঙ্কালটা সমাধিস্থ করলে। পিঁপেটা ভেঙে ফেলে তারই 2খানা কাঠে মরচে পড়া পেরেক ঠুকে ক্রুশ তৈরি করলে। ওর সমাধির উপর সেই ক্রুশটা পুঁতলে। এছাড়া খ্রিস্ট ধর্মচারীকে সমাধিস্থ করবার অন্য কোনো রীতি তার জানা নেই। তারপরে সে ভগবানের কাছে প্রার্থনা করলে এই মৃত যুবকের আত্মার শান্তির জন্য। এসব শেষ করতে সারাটা দিন কেটে গেল। রাত্রে বিশ্রাম করে পরদিন আবার সেই রওনা হলো। কঙ্কালের চিঠিখানা ও হীরাগুলি যত্ন করে সঙ্গে নিল। তবে তার মনে হয় ও অভিশপ্ত হীরার খনির সন্ধানে যে গিয়েছে সে আর ফেরেনি। আত্মীয় গাত্তি ও তার সঙ্গীরা মরেছে, জিম কার্টার মরেছে, আলভারেজ মরেছে। এর আগেই বা কত লোক মরেছে তার ঠিক কী।
এবার তার পালা। এই মরুভূমিতেই তার শেষ, এই বীর ইতালিয়ান যুবকের মতো। দুপুরের রোদে যখন দিকে দিগন্তই আগুন জ্বলে উঠলে, তখন একটা ছোট্ট পাথরের ঢিবির আড়ালে সে আশ্রয় নিলে। 135 ডিগ্রি উত্তাল উঠেছে তাপমান যন্ত্রে। রক্ত মাংসের মানুষের পক্ষে এই উত্তাপে পথ হাঁটা চলে না। যদি সে কোনো রকমে এই ভয়ানক মরুভূমির হাত এড়াতে পারত, তবে হয়তো জীবন্ত অবস্থায় মানুষের আবাসে পৌঁছতেও পারত। সে ভয় করে শুধু এই মরুভূমি। সে জানে কালাহারি মরু বড় বড় সিংহের বিচরণ ভূমি, কিন্তু তার হাতে রাইফেল আছে। রাত দুপুরে একা যতই সিংহই হোক, সম্মুখীন হতে সে ভয় করে না। কিন্তু ভয় হয় তৃষ্ণা রাক্ষসীকে। তার হাত থেকে পরিত্রাণ নেই। দুপুরে সে দুবার মরীচিকা দেখলে। এতদিন মরুপথে আসতেও এ আশ্চর্য নৈসর্গিক দৃশ্য দেখেনি। বইয়ে পড়েছিল মরীচিকার কথা। একবার উত্তর পূর্ব কোণে, একবার দক্ষিণ পূর্ব কোণে, দুই মরীচিকাই কিন্তু প্রায় একরকম। অর্থাৎ একটা বড় গম্বুজওয়ালা মসজিদ বা গির্জা, চারিপাশে খরজুর কুঞ্জ, সামনে বিস্তৃত জলাশয়। উত্তর পূর্ব কোণের মরীচিকাটা বেশি স্পষ্ট। সন্ধ্যার দিকে দূর দিগন্তে মেঘমালার মতো পর্বতমালা দেখা গেল। শঙ্কর নিজের চোখে বিশ্বাস করতে পারল না। পূর্ব দিকে একটাই মাত্র বড় পর্বত। এখান থেকে দেখা পাওয়া সম্ভব দক্ষিণ রোডেশিয়ার প্রান্তবর্তী চিমানিমানি পর্বতমালা। তাহলে কি বুঝতে হবে যে সে বিশাল কালাহারি পদব্রজে পার হয়ে প্রায় শেষ করতে চলেছে? না, ও মরীচিকা। কিন্তু রাত 10টা পর্যন্ত পথ চললেও জ্যোৎস্না রাত্রে সে দূর পর্বতের সীমারেখা তেমনি স্পষ্ট দেখতে পেল। অসংখ্য ধন্যবাদ হে ভগবান, মরীচিকা নয়। তবে জ্যোৎস্না রাত্রে কেউ কখনো মরীচিকা দেখেনি। তবে কি প্রাণের আশা আছে? আজ পৃথিবীর বৃহত্তম রত্নখনির মালিক সে। নিজের পরিশ্রমে ও দুঃসাহসের বলে সে তার সত্য অর্জন করেছে। দরিদ্র বাংলা মায়ের বুকে সে যদি আজ বেঁচে ফেরে। দুদিনের দিন বিকালে সে এসে পর্বতের নিচে পৌঁছল। তখন সে দেখলে পর্বত পার হওয়া ছাড়াও পারে যাওয়ার কোনো সহজ উপায় নেই। নইলে 25 মাইল মরুভূমিতে পাড়ি দিয়ে পর্বতের দক্ষিণ প্রান্ত ঘুরে আসতে হবে। মরুভূমির মধ্যে সে আর কিছুতেই যেতে রাজি নয়। সে পাহাড় পার হয়েই যাবে। এইখানেই সে প্রকাণ্ড একটা ভুল করল। সে ভুলে গেল যে 12,500 ফুটে একটা পর্বতমালা ডিঙ্গিয়ে ওপারে যাওয়া সহজ ব্যাপার নয়। রিক্টার্স বেল্ট পার হওয়ার মতোই শক্ত, তার চেয়েও শক্ত, কারণ সেখানে আলভারেজ ছিল, এখানে সে একা। শঙ্কর ব্যাপারে গুরুত্বটা বুঝতে পারলে না, ফলে চিমানিমানি পর্বত উত্তীর্ণ হতে গিয়ে প্রাণ হারাতে বসল। ভীষণ প্রজ্বলন্ত কালাহারি পার হতে গিয়েও সে এমনভাবে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন হয়নি। চিমানিমানি পর্বতের জঙ্গল খুব বেশি ঘন নয়। শঙ্কর প্রথম দিন অনেকটা উঠল, তারপর একটা জায়গায় গিয়ে পড়ল। সেখান থেকে কোনো দিকে যাবার উপায় নেই। কোন পথটা দিয়ে উঠেছিল সেটাও আর খুঁজে পেলে না। তার মনে হলো সে সমতল ভূমির যে জায়গা দিয়ে উঠেছিল তার 30 ডিগ্রি দক্ষিণে চলে এসেছে। কেন যে এমন হলো এর কারণ কিছুতেই সে বের করতে পারলে না। কোথা দিয়ে চলে গেল, কখন উঠেছে, কখন নামছে, সূর্য দেখে ঠিক করে নিচ্ছে, কিন্তু 7-8 মাইল পাহাড় উত্তীর্ণ হতে এতদিন লাগছে কেন? তৃতীয় দিনে আরেকটা নতুন বিপদ ঘটল। তার আগের দিনে একখানা আলগা পাথর গড়িয়ে তার পায়ে চোট লেগেছিল। তখন তত কিছু হয়নি। পরদিন সকালে আর সে শয্যা ছেড়ে উঠতে পারে না। হাঁটু ফুলেছে, বেদনাও খুব। দুর্গম পথে নামা ওঠা করা এই অবস্থায় অসম্ভব। পাহাড়ের একটা ঝর্ণা থেকে উঠবার সময় জল সংগ্রহ করে এনেছিল, তাই একটু একটু করে খেয়ে চালাচ্ছে। পায়ের বেদনা কমে না যাওয়া পর্যন্ত তাকে এখানে অপেক্ষা করতে হবে। বেশি দূর যাওয়া চলবে না, সামান্য একটু আটটু চলাফেরা করতেই হবে তাকে, খাদ্য ও জলের চেষ্টায়। ভাগ্যে পাহাড়ের এই স্থানটা বেশ খানিকটা সমতল ভূমির মতো, তাই রক্ষা। এইসব অবস্থায় এই মনুষ্যবাসীন পাহাড়ের বিপদ তো পদে পদে। একা এই পাহাড় টপকাতে গেলে যে কোনো ইউরোপীয় পর্যটকেরও ঠিক এই রকম বিপদ ঘটতে পারত। শঙ্কর আর পারে না। ওর হৃৎপিণ্ডে কী একটা রোগ হয়েছে। একটু হাসলেই ধরাস ধরাস করে হৃৎপিণ্ডটা পাঁচড়ায় ধাক্কা মারে। অমানসিক পথশ্রমে, দুর্ভাবনায়, অখাদ্য কুখাদ্য খেয়ে, কখনো বা অনাহারের কষ্টে ওর শরীরে কিছু নেই। 4 দিনের দিন সন্ধ্যাবেলা অবসন্ন দেহে সে একটা গাছের তলায় আশ্রয় নিল। খাদ্য নেই কাল থেকে। রাইফেল সঙ্গে আছে, কিন্তু একটা বন্যজন্তুর দেখা নেই। দুপুরে একটা হরিণকে চড়তে দেখে ভরসা হয়েছিল, কিন্তু রাইফেলটা তখন ছিল 50 গজ তফাতে একটা গাছে ঠেস দেওয়া।
আনতে গিয়ে হরিণটা পালিয়ে গেল। জল খুব সামান্যই আছে, চামড়ার বোতলে। এই অবস্থায় নেমে সে ঝর্ণা থেকে জল আনবেই বা কী করে? হাঁটুটা আরও ফুলেছে। বেদনা এত বেশি যে একটু চলাফেরা করলেই মাথার শির পর্যন্ত ছিঁড়ে পড়ে যন্ত্রণায়। পরিষ্কার আকাশতলে আর্দ্রতা শূন্য বায়ুমণ্ডলের গুণে অনেক দূরে পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। দিকচক্রবালে মেঘলা করে ঘিরেছে নীল পর্বতমালা দূরে দূরে। দক্ষিণ পশ্চিমে দিগন্ত বিস্তীর্ণ কালাহারি, দক্ষিণে ওয়াহ কুহকু পর্বতমালা, তারও অনেক পেছনে মেঘের মতো দৃশ্যমান পল ক্রুকার পর্বতমালা। সল্সবেরির দিকে কিছু দেখা যায় না। চিমানিমানি পর্বতের এক উচ্চতর শৃঙ্গ সেদিকে দৃষ্টি আটকেছে। আজ দুপুর থেকে ওর মাথাটার ওপর শকুনের দল উঠছে। এতদিন এত বিপদেও শঙ্করের যা হয়নি, আজ শকুনের দল মাথার উপর তুলতে দেখে শঙ্করের সত্যি ভয় হয়েছে। ওরা তাহলে কি বুঝেছে যে শিকার জোটবার বেশি দেরি নেই? সন্ধ্যার কিছু পরে কি একটা শব্দ শুনে চেয়ে দেখলে পাশে শিলাখণ্ডের আড়ালে একটা ধূসর রঙের নেকড়ে বাঘ। নেকড়ের লম্বা চুচালো কান দুটো খাড়া হয়ে আছে, সাদা সাদা দাঁতের ওপর দিয়ে রাঙা জিভটা অনেকখানি বের হয়ে লকলক করছে। চোখে চোখ পড়তে সেটা চট করে পাথরের আড়াল থেকে সরে দূরে পালালো। নেকড়ে বাঘটা তাহলে কি বুঝেছে? পশুরা নাকি আগে থেকে অনেক কথা জানতে পারে। হাড় ভাঙা শীত পড়ল রাত্রে। ও কিছু কাঠকুটো কুড়িয়ে আনলো, আগুন জ্বালালো। অগ্নিকুণ্ডের আলো যতটুকু পড়েছে তার বাইরে ঘন অন্ধকার। কি একটা জন্তু এসে অগ্নিকুণ্ড থেকে কিছু দূরে অন্ধকার দেহে মিশিয়ে চুপ করে বসল। কোট, বন্য কুকুর জাতীয় জন্তুর। ক্রমে আর একটা, আর দুটো, আর তিনটে। রাত বাড়বার সঙ্গে সঙ্গে 10-15টা এসে জমা হলো। অন্ধকারে তার চারিধার ঘিরে নিঃশ্বাসে অসীম ধৈর্যের সঙ্গে যেন কিসের প্রতীক্ষা করছে। কিসব অমঙ্গলজনক দৃশ্য! ভয়ে ওর গায়ের রক্ত হিম হয়ে গেল। সত্যিই কি এতদিনে তারও মৃত্যু ঘনিয়ে এসেছে? এতদিন পরে এলো তাহলে? সেও পারলে না রিক্টার স্কেল থেকে হিরে নিয়ে পালিয়ে যেতে? আজ কত টাকার মালিক সে! হীরের খনি বাদ যাক, তার সঙ্গে যে 6খানা হিরে আছে তার দাম অন্তত 2-3 লক্ষ টাকা নিশ্চয়ই হবে। তার গরিব গ্রামে গরিব বাপ মায়ের বাড়ি যদি এই টাকা নিয়ে গিয়ে উঠতে পারত, কত গরিবের চোখের জল মুছিয়ে দিতে পারত। গ্রামে কত দরিদ্র কুমারীকে বিবাহের যৌতুক দিয়ে ভালো পাত্রে বিবাহ দিত। কত সহায়হীন বৃদ্ধবিদ্যার সেই দিন কটা নিশ্চিত করে তুলতে পারত। কিন্তু সেসব ভেবে কি হবে? যা হবার নয়। তার চেয়ে অপূর্ব রাত্রি নক্ষত্রালোকিত আকাশের শোভা, এই বিশাল পর্বত, এ মরুভূমির নিস্তব্ধ গম্ভীর রূপ, মৃত্যুর আগে শঙ্করও চায় চোখ ভরে দেখতে, সেই ইতালিয়ান যুবক গাত্রীর মতো। ওরা যে অদৃষ্টের এক অদৃশ্য তারে গাথা সবাই। আত্মীয় গাত্রী ও তার সঙ্গীরা জিম কার্টার, আলভারেজ আর সে। রাত গভীর হয়েছে। কি ভীষণ শীত! একবার সেচে দেখলে কোটগুলো এরই মধ্যে কখন আরও নিকটে সরে এসেছে। অন্ধকারের মধ্যে আলো পড়ে তাদের চোখগুলো জ্বলছে। শঙ্কর একখানা জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতেই ওরা সব দূরে সরে গেল। কিন্তু কি নিঃশব্দ ওদের গতিবিধি, আর কি অসীম তাদের ধৈর্য! শঙ্করের মনে হলো ওরা জানে শিকার ওদের হাতের মুঠোয়, হাতছাড়া হবার কোনো উপায় নেই। ইতিমধ্যে সন্ধ্যাবেলায় সেই ধূসর নেকড়ে বাঘটাও দুবার এসে কোয়েটদের পেছনে অন্ধকারে বসে দেখে গিয়েছে। একটুও ঘুমোতে ভরসা হলো না ওর। কি জানি, কোট আর নেকড়ের দল হয়তো তাহলে জীবন্ত তাকে ছিঁড়ে খাবে মৃত মনে করে। অবসন্ন ক্লান্ত দেহে জেগেই বসে থাকতে হবে তাকে। ঘুমে চোখ ঢুলে আসলেও উপায় নেই। মাঝে মাঝে কোটগুলো এগিয়ে এসে বসে। ও জ্বলন্ত কাঠ ছুঁড়ে মারতে সরে যায়। 2-1টা হায়নাও এসে ওদের দলে যোগ দিলে। হায়নাদের চোখগুলো অন্ধকারে কি ভীষণ জ্বলছে! কি ভয়ানক অবস্থাতে পড়েছে! জনবিরল বর্বর দেশের জনশূন্য পর্বতের 3500 ফুট উপরে সে চলৎ শক্তিহীন অবস্থায় বসে। গভীর রাত, ঘোর অন্ধকার, সামান্য আগুন জ্বলছে। মাথার ওপর জলকণায় শূন্য স্তব্ধ বায়ুমণ্ডলের গুণে আকাশের অগণ্য তারা জ্বলজ্বল করছে যেন ইলেকট্রিক আলোর মতো। নিচে তার চারিধার ঘিরে অন্ধকারে মাংসলোলুপ নীরব কোট হায়নার দল। কিন্তু সঙ্গে সঙ্গে তার এটাও মনে হলো, বাংলার পাড়াগায়ে ম্যালেরিয়ায় ধুকে সে মরছে না। এই মৃত্যু বীরের মৃত্যু। পদব্রজে কালাহারি মরুভূমি পার হয়ে এসেছে সে একা। গিয়ে চিমানিমানি পর্বতের শিলায় নাম খুদে রেখে যাবে। সে একজন বিশিষ্ট ভ্রমণকারী ও আবিষ্কারক।
এত বড় হীরের খনি সেই তো খুঁজে বের করেছে। আলভারেস মারা যাওয়ার পরে সেই বিশাল অরণ্য ও পর্বত অঞ্চলের গোলকধাঁধা থেকে তো সে একাই বের হতে পেরে এত দূর এসেছে। এখন সে নিরুপায়, অসুস্থ, চলৎশক্তি রহিত। তবুও সে বুঝছে, ভয় তো পায়নি, সাহস তো হারায়নি। কাপুরুষ, ভীরু নয় সে। জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা। না বাঁচলে তার দোষ কি? দীর্ঘ রাত্রি কেটে গিয়ে পূব দিকে ফর্সা হলো। সঙ্গে সঙ্গে বন্যজন্তুর দল কোথায় পালালো? বেলা বাড়ছে, আবার নির্মম সূর্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে শুরু করছে দিক বিদিক। সঙ্গে সঙ্গে শকুনির দল কোথা থেকে এসে হাজির। কেউ মাথার ওপর ঘুরছে, কেউ বা দূরে দূরে গাছের ডালে কি পাথরের ওপর বসেছে, খুব ধীরভাবে প্রতীক্ষা করছে। ওরা যেন বলছে, কোথায় যাবে বাছাধন? যে কদিন লাফালাফি করবে করে নাও, আমরা বসি, এমন কিছু তাড়াতাড়ি নেই আমাদের। শঙ্করের খিদে নেই, খাবার ইচ্ছেও নেই, তবুও সে গুলি করে একটা শকুনি মারলে। রৌদ্রে ভীষণ চড়েছে, আগুন তাতা পাথরের গায়ে পা রাখা যায় না। এ পর্বত মরুভূমির সামিল, খাদ্য এখানে মেলে না, জলও না। সে মরা শকুনিটা নিয়ে আগুন জেলে ঝলসাতে বসলো। এর আগে মরুভূমির মধ্যেও সে শকুনির মাংস খেয়েছে। এরাই এখন প্রাণ ধারণের একমাত্র উপায়। আজও খাচ্ছে ওদের, কালও ওরা খাবে ওকে। শকুনিগুলো এসে আবার মাথার ওপর জুটেছে। তার নিজের ছায়া পড়েছে পাথরের গায়ে। সে নির্জন স্থানে শঙ্করের উদ্ভ্রান্ত মনের ছায়াটা যেন আরেকজন সঙ্গী মনে হলো। বোধহয় ওর মাথা খারাপ হয়ে আসছে, কারণ বেঘর অবস্থায় কতবার নিজের ছায়ার সঙ্গে কথা বলতে লাগলো, কতবার পরক্ষণে সচেতন মুহূর্তে নিজের ভুল বুঝে নিজেকে সামলে দিলে। সে পাগল হয়ে যাচ্ছে নাকি? জ্বর হয়নি তো? তার মাথার মধ্যে ক্রমশ গোলমাল হয়ে যাচ্ছে সব। আলভারেস, হীরের খনি, পাহাড় পাহাড়, বালির সমুদ্র, আত্মীয় গাত্তি। কাল রাত্রে ঘুম হয়নি, আবার রাত আসছে, সে একটু ঘুমিয়ে নিবে। কিসের শব্দে ওর তন্দ্রা ছুটে গেল। একটা অদ্ভুত ধরনের শব্দ আসছে কোন দিক থেকে, কোনো পরিচিত শব্দের মতো নয়। কিসের শব্দ? কোন দিক থেকে শব্দটা আসছে তাও বোঝা যায় না, কিন্তু ক্রমশ কাছেই আসছে সেটা। হঠাৎ আকাশের দিকে শঙ্করের চোখ পড়তে সে অবাক হয়ে চেয়ে রইল। তার মাথার ওপর দিয়ে আকাশের পথে বিকট শব্দ করে কি একটা জিনিস যাচ্ছে। ওই কি, এরোপ্লেন! সে বইয়ে ছবি দেখেছে বটে, এরোপ্লেন যখন মাথার ঠিক উপরে এলো, শঙ্কর চিৎকার করলে, কাপড় ওড়ালে, গাছের ডাল ভেঙে নাড়লে, কিন্তু কিছুতেই পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারলে না। দেখতে দেখতে এরোপ্লেনখানা সুদূরে ভায়োলেট রঙের পল ক্রুগ আর পর্বতমালা মাথার ওপর অদৃশ্য হয়ে গেল। হয়তো আরও এরোপ্লেন যাবে এই পথ দিয়ে। কি আশ্চর্য দেখতে এরোপ্লেন জিনিসটা! ভারতবর্ষে থাকতে সে একখানাও দেখেনি। শঙ্কর ভাবলে, আগুন জ্বালিয়ে কাঁচা ডালপাতা দিয়ে সে যথেষ্ট ধোঁয়া করবে। যদি আবার এই পথে যায়, পাইলটের দৃষ্টি আকৃষ্ট হবে ধোঁয়া দেখে। একটা সুবিধা হয়েছে, এরোপ্লেনের বিকট আওয়াজে শকুনির দল কোন দিকে ভেগেছে সে জানে না। সেদিন কাটল। দিন কেটে রাত্রি হবার সঙ্গে সঙ্গে শঙ্করের দুর্ভোগ হলো শুরু। আবার গত রাত্রির পুনরাবৃত্তি। সেই কোর্টের দল আবার এলো। আগুনের চারিধারে তারা আবার তাকে ঘিরে বসলো। নেকড়ে বাঘটা সন্ধ্যা না হতেই দূর থেকে একবার দেখে গেল, গভীর রাত্রে আবার একবার এলো। কিসে এদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়? আওয়াজ করতে ভরসা হয় না। টোটা মাত্র দুটি বাকি। টোটা ফুরিয়ে গেলে তাকে অনাহারে মরতে হবে। মরতে তো হবেই, তবে দুদিন আগে আর পিছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। কিন্তু আওয়াজ তাকে করতেই হলো। গভীর রাত্রে হায়নাগুলো এসে কোর্টদের সাহস বাড়িয়ে দিলে। তারা আরও এগিয়ে সরে এসে তাকে চারিধার থেকে ঘিরলে। পোড়া কাঠ ছুঁড়ে মারলে আর ভয় পায় না। একবার একটু তন্দ্রা মতো এসেছিল, বসে বসে ঢুলে পড়ছিল। পর মুহূর্তেই সজাগ হয়ে উঠে দেখলে নেকড়ে বাঘটা অন্ধকার থেকে পা টিপে টিপে তার অত্যন্ত কাছে এসে পড়েছে। ওর ভয় হলো, হয়তো ওটা ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। ভয়ের চোটে একবার গুলি ছুড়লে, আর একবার শেষ রাত্রের দিকে ঠিক এরকমই হলো। কোর্টগুলো ধৈর্য অসীম, সেগুলো চুপ করে বসে থাকে মাত্র, কিছু বলে না। কিন্তু নেকড়ে বাঘটা ফাঁক খুঁজছে। রাত ফর্সা হওয়ার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্নের মতো অন্তর্হিত হয়ে গেল কোর্ট, হায়না ও নেকড়ের দল। সঙ্গে সঙ্গে শঙ্কর আগুনের ধারে শুয়েই ঘুমিয়ে পড়ল। একটা কিসের শব্দে শঙ্করের ঘুম ভেঙে গেল। খানিকটা আগেই খুব বড় একটা আওয়াজ হয়েছে কোনো কিছুর।
শঙ্করের কানে তার রেশ এখনো লেগে আছে। কেউ কি বন্দুকের আওয়াজ করেছে, কিন্তু তা অসম্ভব। এই দুর্গম পর্বতের পথে কোনো মানুষ আসবে? একটি মাত্র টোটা অবশিষ্ট আছে। শঙ্কর ভাগ্যের উপর নির্ভর করে সেটা খরচ করে একটা আওয়াজ করলো, যা থাকে কপালে। মরেছেই তো। উত্তরে দুবার বন্দুকের আওয়াজ হলো। আনন্দে ও উত্তেজনায় শঙ্কর ভুলে গেল যে তার পা খোঁড়া, ভুলে গেল যে সে একটানা বেশি দূর যেতে পারে না। তার আর টোটা নেই, সে আর বন্দুকের আওয়াজ করতে পারলে না, কিন্তু প্রাণপণে চিৎকার করতে লাগলো। গাছের ঢাল ভেঙে নাড়তে লাগলো। আগুন জ্বালাবার কাঠকুটোর সন্ধানে চারিদিকে আকুল দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলো। ক্রুগার ন্যাশনাল পার্ক জরিপ করবার দল কিম্বার্লি থেকে কেপটাউন যাবার পথে চিমানিমানি পর্বতের নিচে কালাহারি মরুভূমির উত্তর পূর্ব কোণে তাঁবু ফেলেছিল। সঙ্গে 7খানা ডবল টায়ার ক্যাটারপিলার চাকা বসানো মোটর গাড়ি। এদের দলে নিগ্রো, কুলি ও চাকর বাকর বাদে 9জন ইউরোপীয়। জন চারেক হরিণ শিকার করতে উঠেছিল চিমানিমানি পর্বতের প্রথম ও নিম্নতম থাকটাতে। হঠাৎ জনহীন অরণ্য প্রদেশে সভ্য রাইফেলের আওয়াজ চেয়ে ওরা বিস্মিত হয়ে উঠল, কিন্তু ওদের পুনরায় আওয়াজের প্রত্যুত্তর না পেয়ে ইতস্তত খুঁজতে বেরিয়ে দেখতে পেল সামনে একটা অপেক্ষাকৃত উচ্চতর চূড়া থেকে এক জীর্ণ ও কঙ্কালসার কোটরগত চক্ষু প্রেতমূর্তি উন্মাদের মতো হাত পা নেড়ে তাদেরকে কি বোঝাবার চেষ্টা করছে। তার পরনে ছিন্নভিন্ন অতি মলিন ইউরোপীয় পরিচ্ছদ। ওরা ছুটে গেল। শঙ্কর আবল তাবল কি বকলে ওরা ভালো বুঝতে পারলে না। যত্ন করে ওকে নামিয়ে পাহাড়ের নিচে ওদের ক্যাম্পে নিয়ে গেল। ওরা জিনিসপত্র নামিয়ে আনা হয়েছিল, তখন ওকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। কিন্তু এই ধাক্কায় শঙ্করকে বেশ ভুগতে হলো। ক্রমাগত অনাহারে, কষ্টে, উদ্বেগে, অখাদ্য কুখাদ্য ভক্ষণের ফলে তার শরীর খুব জখম হয়েছিল। সে রাত্রেই তার বেজায় জ্বর এলো। জ্বরে সে অগর অচৈতন্য হয়ে পড়ল। কখন যে মোটর গাড়ি ওখান থেকে ছাড়লো, কখন যে তারা সল্সবেরিতে পৌঁছলো, শঙ্করের কিছুই খেয়াল নেই। সেই অবস্থায় 15 দিন সে সল্সবেরির হাসপাতালে কাটিয়ে দিলে। তারপর ক্রমশ সুস্থ হয়ে মাসখানেক পরে একদিন সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাইরের রাজপথে এসে দাঁড়ালো। সল্সবেরি কত দিনের স্বপ্ন! আজ সে সত্যি একটা বড় ইউরোপীয় ধরনের শহরে ফুটপাতে দাঁড়িয়ে। বড় বড় বাড়ি, ব্যাংক, হোটেল, দোকান, পিচ ঢালা রাস্তা, একপাশ দিয়ে ইলেকট্রিক ট্রাম চলছে। জুলু রিক্সাওয়ালা রিক্সা টানছে, কাগজওয়ালা কাগজ বিক্রি করছে। সবই যেন নতুন, যেন এসব দৃশ্য জীবনে কখনো দেখেনি। লোকালয়ে তো এসেছে, কিন্তু সে একেবারে কপর্দক শূন্য। এক পেয়ালা চা খাবার পয়সা তার নেই। কাছে একটা ভারতীয় দোকান দেখে তার মন বড় আনন্দ হলো। কতদিন যে দেখেনি স্বদেশবাসীর মুখ। দোকানদার মেমন মুসলমান, সাবান ও গন্ধদ্রব্যের পাইকারি বিক্রেতা। খুব বড় দোকান। শঙ্করকে দেখে সে বুঝলে এ দুস্থ ও বিপদগ্রস্ত। নিজে 2 টাকা সাহায্য করলে ও একজন বড় ভারতীয় সওদাগরের সঙ্গে দেখা করতে বলে দিলে। টাকা দুটি পকেটে নিয়ে শঙ্কর আবার পথে এসে দাঁড়ালো। আসবার সময় বলে এলো, অসীম ধন্যবাদ টাকা দুটির জন্যে। আমি আপনার কাছে ধার নিলাম। আমার হাতে পয়সা এলে আপনাকে কিন্তু এই টাকা নিতে হবে। সামনে একটা ভারতীয় রেস্টুরেন্ট। সে ভালো কিছু খাবার লোভ সংবরণ করতে পারলে না। কতদিন সভ্য খাদ্য মুখে দেয়নি। সেখানে ঢুকে 1 টাকায় পুরি, কচুরি, হালুয়া, মাংসের চপ পেট ভরে খেলে। সেই সঙ্গে 2-3 পেয়ালা কফি। চায়ের টেবিলে একখানা পুরনো খবরের কাগজের দিকে তার নজর পড়ল। তাতে একটা জায়গায় বড় বড় অক্ষরের হেডলাইনে লেখা আছে, ন্যাশনাল পার্ক সার্ভে পার্টিস সিঙ্গুলার এক্সপিরিয়েন্স, এ লোনলি ইন্ডিয়ান ফাউন্ড ইন দ্য ডিজার্ট, ডাইং অফ থার্স্ট অ্যান্ড এক্সস্টশন, হিজ স্ট্রেঞ্জ স্টোরি। শঙ্কর দেখলে তার একটা ফটো কাগজে ছাপা হয়েছে। তার মুখে একটা সম্পূর্ণ কাল্পনিক গল্প দেওয়া হয়েছে। এরকম গল্প সে কারো কাছে করেনি। খবরের কাগজখানার নাম সল্সবেরি ডেইলি ক্রনিকল। সেই খবরের কাগজের অফিসে গিয়ে নিজের পরিচয় দিলে। তার চারিপাশে ভিড় জমে গেল। ওকে খুঁজে বের করবার জন্য রিপোর্টার দল অনেক চেষ্টা করেছিল। জানা গেল সেখানে চিমানিমানি পর্বতে পা ভেঙে পড়ে থাকা গল্প বলে ও ফটো তুলতে দিয়ে শঙ্কর 50 টাকা পেল। ও থেকে সে আগে থেকে সেই সহৃদয় মুসলমান দোকানদার টাকা দুটি দিয়ে এলো। ওদের দৃষ্ট আগ্নেয়গিরিটার সম্বন্ধে সে কাগজে একটা প্রবন্ধ লিখলে। তাতে আগ্নেয়গিরিটার ও নামকরণ করলে মাউন্ট আলভারেস। তবে মধ্য
আফ্রিকার অরণ্যে লুকানো একটা এত বড় আস্ত জীবন্ত আগ্নেয়গিরির এই গল্প কেউ বিশ্বাস করলে, কেউ করলে না। অবিশ্বাসী রত্নের গুহার বাষ্পও সে কাউকে জানতে দেয়নি। দলে দলে লোক ছুটবে ওর সন্ধানে। তারপর একটা বইয়ের দোকানে গিয়ে সে একরাশ ইংরেজি বই ও মাসিক পত্রিকা কিনলে। বই পড়েনি কতকাল। সন্ধ্যায় একটা সিনেমার ছবি দেখলে। কতকাল পরে রাত্রে হোটেলে ভালো বিছানায় ইলেকট্রিক আলোর তলায় শুয়ে বই পড়তে পড়তে সে মাঝে মাঝে জানালা দিয়ে নিচের প্রিন্স আলবার্ট ভিক্টর স্ট্রিটের দিকে চেয়ে চেয়ে দেখছিল। ট্রাম যাচ্ছে নিচে দিয়ে, ঝুলু রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছে, ভারতীয় কফিখানায় ঠুন ঠুন করে ঘন্টা বাজছে, মাঝে মাঝে 2-4খানা মোটরও যাচ্ছে। এর সঙ্গে মনে হলো আরেকটা ছবি, সামনে আগুনের কুণ্ড, কিছু দূরে বৃত্তাকার ঘিরে বসে আছে কোট ও হায়নার দল, ওদের পিছনে নেকড়েটার দুটো গোল গোল চোখ আগুনের ভাটার মতো জ্বলছে অন্ধকারের মধ্যে। কোনটা স্বপ্ন, কোনটা চিমানিমানি পর্বতে যাবিত সেই ভয়ঙ্কর রাত্রি, না আজকের রাত্রি। ইতিমধ্যে সলসবেরিতে সে একজন বিখ্যাত লোক হয়ে গেল। রিপোর্টারের ভিড়ে তার হোটেলের হল সবসময় ভর্তি। খবরের কাগজের লোক আসে তার ভ্রমণ বৃত্তান্ত ছাপাবার কন্ট্রাক্ট করতে, কেউ আসে ফটো নিতে। আত্তিলিও গাত্তির কথা সেই ইতালিয়ান কনসাল জেনারেলকে জানালে। তার আপিসের পুরনো কাগজপত্র ঘেটে জানা গেল আত্তিলিও গাত্তি নামে একজন সম্ভ্রান্ত ইতালিয়ান যুবক 1879 সালে আগস্ট মাসে পর্তুগিজ পশ্চিম আফ্রিকার উপকূলে জাহাজডুবির হবার পরে নামে। তারপর যুবকটির আর কোনো পাত্তা পাওয়া যায়নি। তার আত্মীয় স্বজন ধনী ও সম্ভ্রান্ত লোক। 1890 থেকে 95 সাল পর্যন্ত তারা তাদের নিরুদ্দিষ্ট আত্মীয়ের সন্ধানের জন্য পূর্ব, পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার কনসুলেট আপিসকে জ্বালিয়ে রেখেছিল। পুরস্কার ঘোষণা করারও হয়েছিল তার সন্ধানের জন্য। 1895 সাল থেকে তারা হাল ছেড়ে দিয়েছিল। পূর্বোক্ত মুসলমান দোকানদারটির সাহায্যে সে ব্ল্যাকমুন স্ট্রিটের বড় জহুরি রাইডার ও মর্সবির দোকানে 4খানা পাথর 32,500 টাকায় বিক্রি করলে। বাকি 2খানার দর আরো বেশি উঠেছিল। কিন্তু শঙ্কর সে 2খানা পাথর তার মাকে দেখাবার জন্য দেশে নিয়ে যেতে চায়। এখন বিক্রি করতে তার ইচ্ছে নেই। নীল সমুদ্র, বোম্বেগামী জাহাজের ডেকে দাঁড়িয়ে পর্তুগিজ পূর্ব আফ্রিকার বেইরা বন্দরের নারিকেল বনশ্যাম তীরভূমিতে মিলিয়ে যেতে দেখতে দেখতে শঙ্কর ভাবছিল তার জীবনের এই অ্যাডভেঞ্চারের কথা। এই তো জীবন, এইভাবেই তো জীবনকে ভোগ করতে চেয়েছিল সে। মানুষের আয়ু, মানুষের জীবনের ভুল মাপকাঠি। 10 বছরের জীবন উপভোগ করেছে সেই 1.5 বছরে। আজ সে শুধু একজন ভবঘুরে পথিক নয়, একটা জীবন্ত আগ্নেয়গিরির সহ আবিষ্কারক। মাউন্ট আলবারেজকে সে জগতে প্রসিদ্ধ করবে। দূরে ভারত মহাসমুদ্রের পারে জন্মভূমি পুণ্যভূমি ভারতবর্ষের জন্য এখন মন তার চঞ্চল হয়ে উঠেছে। তার মনটি উৎসুক হয়ে আছে। কবে দূর থেকে দৃশ্যমান বোম্বাইয়ের রাজাবাই টাওয়ারের উঁচু চূড়াটা মাতৃভূমির উপকূলের সান্নিধ্য ঘোষণা করবে। তারপর বাউল কীর্তন গান মুখরিত বাংলাদেশের প্রান্তে তাদের শ্যামল ছোট্ট পল্লী। সামনে আসছে বসন্তকাল। পল্লীপথে যখন একদিন সজনে ফুলের দল পথ বিছিয়ে পড়ে থাকবে, বউ কথা ডাকবে ওদের বড় বকুল গাছটায়, নদীর ঘাটে গিয়ে লাগবে ওর ডিঙ্গি। বিদায় আলবারেজ বন্ধু, স্বদেশে ফিরে যাওয়ার এই আনন্দের মুহূর্তে তোমার কথাই আজ মনে হচ্ছে। তুমি সেই দলের মানুষ, সারা আকাশ যাদের ঘরের ছাদ, সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। আশীর্বাদ করো তোমার মহারণ্যের নির্জন সমাধি থেকে যেন তোমার মতো হতে পারি। জীবন অমনি সুখ দুঃখে নিস্পৃহ, অমনি নির্ভীক। বিদায় বন্ধু আত্তিলিও গাত্তি। অনেক জন্মের বন্ধু ছিলে তুমি। তোমরা সবাই মিলে শিখিয়েছ চীন দেশে প্রচলিত সে প্রাচীন ছড়াটির সভ্যতা। ছাদের আলসের দিব্যি চৌরস একখানা টালি হয়ে অনড় অবস্থায় সুখে স্বাচ্ছন্দ্যে থাকার চেয়ে স্ফটিক প্রস্তর হয়ে ভেঙে যাওয়াও ভালো। আবার তাকে আফ্রিকায় ফিরতে হবে। এখন জন্মভূমির টান বড় টান। জন্মভূমির কোলে এখন সে কিছুদিন কাটাবে। তারপর দেশেই সে কোম্পানি গঠন করার চেষ্টা করবে। আবার শুধু রিক্টার্সভেল পর্বতে ফিরবে রত্নখনির পুনর্বার অনুসন্ধানে। খুঁজে সে বের করবেই। ততদিন বিদায়।
পরিশিষ্টতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সলসবেরি থাকতে সে সাউথ রোডেসিয়ান মিউজিয়ামের কিউরেটর প্রসিদ্ধ জীবতত্ত্ববিদ ডক্টর ফিটজেরাল্ডের সঙ্গে দেখা করেছিল, বিশেষ করে বুনিপের কথাটা তাকে বলবার জন্যে। দেশে আসবার কিছুদিন পরে ডক্টর ফিটজেরাল্ডের কাছ থেকে শঙ্কর নিম্নলিখিত পত্রখানা পায়। দ্য সাউথ রোডেসিয়ান মিউজিয়াম, সলসবেরি, রোডেসিয়া, সাউথ আফ্রিকা, January 12, 1911. Dear Mr. Chaudhary, I am writing this letter to fulfill my promise to you to let you know what I thought about your report of a strange three-toed monster in the wilds of the Richtersveld Mountains. On looking up my files, I find other similar accounts by explorers who had been to the region before you, especially by Sir Robert McCulloch, the famous naturalist whose report has not yet been published, owing to his sudden and untimely death last year. On thinking the matter over, I am inclined to believe that the monster you saw was nothing more than a species of anthropoid ape, closely related to the gorilla, but much bigger in size and more savage than the specimen found in the Ruwenzori and Virunga mountains. This species is becoming rare and rare every day, and such numbers as do exist are not easily to be got at on account of their shyness and the habit of hiding themselves in the depths of the high altitude rain forests of the Richter belts. It is only the very fortunate traveler who gets glimpses of them, and I should think that in meeting them he runs risks proportionate to his good luck. Congratulating you on both your luck and pluck, I remain yours sincerely, J.G. Fitzgerald. আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসটি। বিভূতিভূষণ সম্পর্কে বললে, বিভূতিভূষণ জন্মগ্রহণ করেন 12 সেপ্টেম্বর 1994 সালে। তিনি একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার মরণোত্তর লাভ করেন। ধন্যবাদ। নতুন কোনো গল্প নিয়ে পরবর্তীতে আবার ফিরব।